মার্ক দ্য ডেট, নিউ ওয়ার ইজ রেজিং। ভারত বাংলাদেশে দ্রুতই আক্রমণ করবে বলে মনে হচ্ছে। বাংলাদেশের সাথে ইউক্রেনের হিস্টোরি পুরোই মিলে যাচ্ছে। ঘটনার শুরু 2014 সালে। ইউক্রেনের প্রেসিডেন্টও হাসিনার মতো রুশপন্থী ছিল। হাসিনা যেমন ছিল ভারতপন্থী। পরে ওই প্রেসিডেন্টও আন্দোলনের মুখে রাশিয়া পালিয়ে গেছিল। ওখান থেকে হাসিনার মতো বিবৃতি দিত। হাসিনা যেভাবে ভারতে পালিয়ে গেছে, পরে রাশিয়া ওদের মিডিয়াতে প্রোপাগান্ডা চালানো শুরু করে যে ইউক্রেনের রুশ জাতিসত্তা নাগরিকের উপর গণহত্যা নির্যাতন চালানো শুরু হচ্ছে। ইন্ডিয়াও যেমন ফেক হিন্দু হত্যার দোয়া তুলতেছে ওদের মিডিয়াতে, বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র বলে চিল্লাচ্ছে কুকুরের মতো। এরপর ইউক্রেন ইনভেশন শুরু করে। এটা বলে যে রাশিয়া গণহত্যা ও নির্যাতন থামাতে চায়। এই কারণ দেখায় রাশিয়া হামলা শুরু করেছিল ইউক্রেনে। রাশিয়ার মতো ইন্ডিয়ার মিডিয়াও সেম কাজ করতেছে। কিন্তু আরেকটা কথা, ভারত আক্রমণ করলে পাকিস্তান ও চীন আমাদের কোনো সাহায্য করবে না। পাকিস্তানরে আমরা ন্যাশনাল শত্রু বলে বেড়াই। ওদের ঠেকা পড়ে নেয় আমাদের সাহায্য করতে। ওরা যুদ্ধে চলাবে একটা পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশের সাথে। চীনেরও ঠেকা পড়ে নেয়। সাথে এই শীতে বরফ পড়বে চীন ভারত সীমান্তে ও ভারত পাকিস্তান সীমান্তেও। যুদ্ধ পসিবল না। শীতের বরফের সাথে যুদ্ধের সম্পর্ক কি? তাহলে আমাদেরকে একটু পিছনে যাইতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে 9 মাস হয়েছে বলেন, 9 মাস দীর্ঘায়িত করছে কে? এই ইন্ডিয়া। কারণ অন্য কোনো মাসে ইন্ডিয়া যদি পুরোদমে যুদ্ধ শুরু করতো তাহলে চীন পাকিস্তান তখন ভারতের পিছনে গুঁতা দিত, চিকেন নেকে চিপে ধরত। কিন্তু শীতকালে চীন ভারত সীমান্তের বিস্তীর্ণ অঞ্চলে বরফ পড়ায় চীন আর আগাতে পারত না। এই যুক্তিতেই ভারত ডিসেম্বরে পাকিস্তানে বিমান হামলা চালু করেছিল। 71-এর পাক ভারত যুদ্ধ পুরোদমে শুরু হয়। পাকিস্তানের মানুষের ধারণা ছিল ভারত কিছু করলে পাকিস্তান ও চীন একত্রে মোকাবেলা করবে। কিন্তু বরফ আক্রান্ত চীন একদমই নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। তাদেরও তো কিছু করার নাই, নিজেরা তো বাঁচতে হবে। আবারও আসতেছে সেই শীতকাল। কল্পনাতেই ভারতের বাংলাদেশ দখল করতে 7 থেকে 14 দিনের বেশি সময় লাগবে না বলেই মনে হয়। কিন্তু বাস্তবে এই মুহূর্তে ভারতের বাংলাদেশ দখল করাটা মোটামুটি অসম্ভবই। কারণগুলো ব্যাখ্যা করতেছি আমি। রাশিয়ায় পুতিন, চীনে শি জিনপিং যতটা ক্ষমতাশালী, নরেন্দ্র মোদী ভারতের ততটা ক্ষমতাশালী নয়। সুতরাং বাংলাদেশে আক্রমণ করতে গেলে প্রথমে অভ্যন্তরীণ বাধা অতিক্রম করতে হবে। সেক্ষেত্রে নিজের দেশেই একটা রাজনৈতিক গোলযোগ লেগে যাবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশে আক্রমণ করা নাও হতে পারে। ধরে নিলাম অভ্যন্তরীণ বাধা কাটিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করেই বসছে। প্রথমে বাধা হয়ে দাঁড়াবে ইউরোপিয়ান ইউনিয়ন। কারণ বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বিশাল সমবাজার। নিজেদের সমবাজারকে তারা এভাবে ধ্বংস হতে দেবে না। তাছাড়া বাংলাদেশ একটি বড় মাপের আমদানি নির্ভর দেশ। অনেক দেশের বাণিজ্য স্বার্থ জড়িত বাংলাদেশের সাথে। তারাও সর্বোচ্চ চেষ্টা করবে যুদ্ধ শুরুর আগেই বন্ধ করতে। ধরে নিলাম বাংলাদেশকে কেউই সাহায্য করছে না। বাংলাদেশের 3 দিক থেকেই ভারত বাংলাদেশকে আক্রমণ করলে 18 কোটি জনগণের ফালানোর কোনো পথই থাকবে না। মায়ানমার কোনোদিনও বাংলাদেশের মানুষকে স্থান দেবে না, কিন্তু অন্যান্য দেশ থেকে ফালান ঢুকতে ঠিকই সাহায্য করবে। সেক্ষেত্রে এদেশের সাধারণ মানুষের যুদ্ধ করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। সমুদ্র পথে ও অন্যান্যভাবে দেশ থেকে ফালানো লোক ও মহিলা বাদ দিয়ে কমপক্ষে হলো 5 থেকে 6 কোটি লোকের সাথে যুদ্ধ করতে হবে ভারতকে। একতরফা যুদ্ধ হলেও কমপক্ষে 20 বছর লাগবে পুরো বাংলাদেশ দখল করতে। তার সেটা কোনোভাবেই সম্ভব না। যদিও একটা আক্রমণাত্মক ভঙ্গিতে আছে, তবে দখল করার কথা তার এটা জীবনে চিন্তাও করবো না। ভারতের ধরেন বর্তমানে মুসলিম আছে 18 থেকে 20 কোটি, বাংলাদেশে আছে ধরেন 16 কোটি, টোটাল মিলে 32-33 কোটি মুসলিম হয়। তারা তাদের দেশের 18 কোটি মুসলিমদের সামলায় রাখতে বিভিন্ন আন্দোলন করতে হয়, এই করতে হয়, ওই করতে হয়। তারা জীবনে এটা করবো না যে 2 দেশের মুসলিম একসাথে করবো, তখন মুসলিম হয়ে যাবে 32 কোটি। তো অন্তত হিন্দুরা ঘরে বসবাস করতে পারতো না ভয়ে। এই জিনিসটা তাদের মাথায় আছে। যাই হোক, এটা ছিল আমার মন্তব্য। আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। আর দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।